নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আই স্টাডি। আমি পড়ি। আজকে ৪ঠা বৈশাখ ১৪২৭, সোমবার ১৮ই মে। তো আজকের সম্পাদকীয়তে আমরা আনন্দবাজার, দা হিন্দু এবং এই সময় এডিটোরিয়াল নিয়ে আলোচনা করব। উক্তি দিয়ে শুরু করা যাক। রবীন্দ্রনাথের উক্তি, আমাদের দেশেও সম্প্রতি ঈশ্বর দুর্যোগের দেশে যে সুযোগকে প্রেরণ করিয়াছেন তাহাকে নষ্ট করিতে দিব না বলিয়াই আজ আমাদের সামান্য শক্তিকেও যথাসম্ভব সচেষ্ট করিয়া তুলিয়েছি। এই কোভিড-19 অবস্থাতে এই দুর্যোগের দিনেও ঈশ্বর যদি আমাদেরকে একটা সুযোগ দিয়ে থাকে, মানে আমাদের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার কোভিড-19 বিপক্ষে, তো সেই প্রতিরোধ ক্ষমতাটাকে নষ্ট হতে দেব না। সেই আমাদের যথাসম্ভব প্রাণশক্তি যেটুকু আছে সেটা দিয়ে চেষ্টা করব যে এই প্রতিরোধটাকে আমরা যাতে দমিত করতে পারি। ঘূর্ণিঝড় উম্পুনের জন্য রাজ্য সরকার আমাদেরকে একটা সতর্ক করে দিয়েছেন। যেটা হচ্ছে যে এই যে বে অফ বেঙ্গলে যে ঘূর্ণিঝড়টা শুরু হয়েছে, এটা তো কালবৈশাখীর সময়। কারণ ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্থলভাগটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যাওয়ার ফলে গরম বাতাস চলে যাচ্ছে, তার ফলে সমুদ্র বায়ু, শীতল বায়ু ধেয়ে আসছে স্থলভাগের দিকে। এর ফলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে। তো আমাদের যে ঘূর্ণিঝড় উম্পুন যেটা দেখা যাবে বুধবারের থেকে, মঙ্গল বুধবার থেকে এই ঘূর্ণিঝড়টা দেখা যাবে, তাই একটা সতর্কবার্তা দিয়ে দিয়েছে রাজ্য সরকার। তার সঙ্গে মৎস্যজীবী বন্ধুদেরকে বলা হচ্ছে যে যথেষ্ট সচেতনভাবে থাকতে এবং সমুদ্রে না যেতে। আর বিভিন্ন সামগ্রী, আনুষঙ্গিক ইনিশিয়াল যে জিনিসপত্রগুলো আমাদের লাগবে, ওষুধ, খাবার, জল, পোশাক ইত্যাদি যেন নিজের মতন করে গুছিয়ে রাখে। আর খবরের দিকে যেন একটু খেয়াল রাখে যে কি ঘটনা হতে থাকছে। আর আবহাওয়া দপ্তর যেহেতু এটা আগাম বলে দিচ্ছে, তাই মানুষের এখানে সচেতন হওয়াটা দরকার। না হলে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টে একটু বেশি কাজ বেড়ে যাবে। তো যেটা ভয় লাগে সেটা হচ্ছে 2009 সালে যেটা আমাদের আয়লা এসেছিল, এই আয়লার যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল সেটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক। তো সেই আয়লার মহামারীর পরিপ্রেক্ষিতে আমাদেরকে এখানে আরো সচেতন হওয়া দরকার। প্রকৃতি যেটুকু ধ্বংস করছে ঠিক আছে, সেখানে আমাদের হাত দেওয়ার কোনো অবস্থা নেই, কিন্তু প্রকৃতি বাদ দিয়ে আমরা মানুষজন, বিশেষ করে উপকূলবর্তী এলাকার যে লোকজন, তাদেরকে ঠিক রাখা, তাদেরকে জীবন অতিবাহিত করার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সরকার পরিবহন করছে কিনা, তার সঙ্গে আগাম যে খবর জানাচ্ছে এবং জনজাতিকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রয়াস, সেটাকে ধরে রাখতে গেলে অবশ্যই আমাদের ডিজাস্টারের আগেই আমাদের কিন্তু সচেতন হয়ে উঠতে হবে। এবারে আসছি আমাদের এডিটোরিয়াল। এটা এই সময় এডিটোরিয়াল চতুর্থ বলতে যেটা লেখক বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমাদের লকডাউন 4.0 শুরু হয়ে গেছে। 17 তারিখের পর থেকে লকডাউন 4.0 শুরু হয়ে গেছে। আজকে 18 তারিখ, 18 থেকে 30 তারিখ পর্যন্ত চলবে আমাদের লকডাউন। এই লকডাউনের ফোর্থ ফেজে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদেরকে পরিস্থিতির সঙ্গে সত্যিই মানিয়ে উঠতে হবে। এই ভয়াবহ যে কোভিড, এই প্রতাপশালী যে করোনা, সেই প্রতাপশালী করোনাকে আমাদের এড়িয়ে কাজ করতে হবে। সরকারকে এমন একটা ব্যবস্থা নিতে হবে যার ফলে তার ইকোনমিও আস্তে আস্তে চাকা গড়াতে শুরু করে, তার জীবনযাপন যেন শুরু হয়। পরিযায়ী শ্রমিকদের যে পায়ের যে চামড়া উঠে যাচ্ছে, সেই পরিযায়ী শ্রমিকদেরও যেন দেখভাল করা হয়, তাদের খিদেও যেন মেটানো হয়। এইসব ছোট ছোট জিনিস, এগুলো তো সরকারকে নিতেই হবে। তার সঙ্গে আমাদেরকে যেটা দেখতে হবে, জান এবং জাহান এই দুটির ভারসাম্যের কথা অবশ্যই মনে রাখতে হবে। এই বিপুল জনদেশে যেটা মেন প্রবলেম, যে এত বড় একটা জনসংখ্যার দেশ, সেখানে কিভাবে সরকার সেই জনসংখ্যাটাকে আটকাবে। এখানেও ব্যাপার আছে, বহু মানুষ বহু কথা বলছে, কিন্তু সরকার তার মতন চেষ্টা করছে। আর সরকারের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু মানুষদেরকে কাজগুলো করতে হবে। তো যেটা অ্যালাউ করা হয়েছে সেটা হচ্ছে যে মোটামুটি বাস, অটোরিক্সা, ক্যাব সেগুলো চালানো হবে। মোটামুটি সব মানে দোকানপত্র খোলা থাকবে, কিন্তু মল এবং কন্টেনমেন্ট জোন বাদ দিয়ে বিয়ে করা যাবে। ম্যাক্সিমাম 50 জন গেস্টের উপরে কিন্তু বিয়ে করা যাবে না এই মুহূর্তে, ঠিক আছে? তাই ম্যাক্সিমাম আপনার খুব পরিচিত যদি বিয়ে করতেই হয়, তাহলে খুব পরিচিত 50 জনকে ডেকে বিয়ে করবেন, বেশি জনকে গ্যাদার করবেন না, তাহলে পুলিশ চলে আসতে পারে। আর ফিউনারেল ওয়ার্কের জন্য কিন্তু 20 জনের বেশি হওয়া চলবে না। বারবার সব সেলুন ওপেন থাকবে, রেস্টুরেন্ট খোলা থাকবে, কেবলমাত্র টেকেন অ্যাওয়ের জন্য, মানে নিয়ে যাওয়ার জন্য যাবে। 33% স্ট্রেংথ করা হয়েছে, যেটা হচ্ছে যে বিভিন্ন অফিসিয়াল সেক্টরসে তাদের যারা স্টে অ্যাট হোম, ওয়ার্ক ফ্রম স্টে অ্যাট হোম, তারা ঘরে বসেই কাজ করবে। এই 33% স্ট্রেংথেন করা হয়েছে বিভিন্ন অফিসিয়াল, বিভিন্ন গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে। তো তাদেরকে অনুরোধ করা হচ্ছে যারা এই সুযোগটা পাচ্ছে, অবশ্যই তারা খুবই লাকি যেহেতু তারা এই সুযোগটা পাচ্ছে, তাই তারা তাদের নিজের লাভকে মেনেই তারা যেন ঘরে থাকে, ঘরে পরিবারের সঙ্গে থাকে এবং তার দায়িত্ব অনুসারে কম্প্রিহেন্সিভ ওয়ার্কটা যেন করে দেয়। আর তারপরে যেটা কথা সেটা হচ্ছে ইন্টারস্টেট মুভমেন্ট, এটা ঠিক করবে স্টেটই, কোন স্টেট থেকে কোন স্টেটে যাবে, কোন স্টেট থেকে কোন স্টেটে যাবে না, এটা দুটো স্টেটের মধ্যে মিউচুয়ালি ডিসকাস করে ঠিক করাটাই মনে হয় বেটার হবে। আর সেটা হচ্ছে ডেলিভারি অফ দ্য এসেনশিয়াল এন্ড নন এসেনশিয়াল আইটেমস, যেটা অনলাইনের মাধ্যমে শপিং করা যাবে। অনলাইন মিডিয়াটাকে এই সময় কিন্তু ইউজ করাটা বেশ উপাদেয় খাদ্য হিসেবে মনে হবে। আর সেটা হচ্ছে যে ওয়ারিং মাস্ক করাটা কম্পালসারি। তার সঙ্গে যেটা লাগবে ওয়ার্ক প্লেসে সেটা হচ্ছে স্যানিটাইজার ইউজ করতে হবে, যে ছোটখাটো মানে খাওয়ার আগে বা যখন চোখে মুখে হাত দিতে হবে, সবসময় অবশ্যই যেন স্যানিটাইজার ইউজ করা হয় বা সাবান দিয়ে হাত ধুয়ে রাখা হয়। আর মাস্ক তো অবশ্যই কর্মক্ষেত্রে করাটা খুবই বাঞ্ছনীয়। আর স্টেট ডিসাইড করবে এটা হচ্ছে কোনটা রেড জোন হবে, কোনটা গ্রিন জোন হবে, আর কোনটা অরেঞ্জ জোন হবে, কোনটা প্রচন্ডভাবে ভালগারেবল তাকে রেড জোন হবে। যেটা হচ্ছে গ্রিন জোন, মানে তার মোটামুটি খুব একটা ইফেক্ট করেনি, কিন্তু তাকে সেফ সাইড রাখা হচ্ছে, কিন্তু ভালো জোন মানে গ্রিন জোনটা সেফ। আর অরেঞ্জ জোন হচ্ছে যারা সেফও নয় এবং রেডও নয়, এই দুটোর মাঝে আছে অরেঞ্জ জোন। তো এটা স্টেট গভর্নমেন্টই ঠিক করবে যে কোন জোনটাকে কোন আওতায় রাখবে। আর যেটা করা হচ্ছে নাইট কার্ফিউ যেটা করা হবে, নন এসেন্সিয়াল যেগুলো সার্ভিস আছে, মানে সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা পর্যন্ত কোনো রকম ভাবে রাতে বেরোনো যাবে না।
নাইট কার্ফিউ এই কারণে চালানো হবে। রিলিজিয়াস এবং পলিটিক্যাল গ্যাদারিং করা চলবে না। স্কুল, কলেজ, মল বন্ধ থাকবে। মেট্রো, রেলওয়ে সার্ভিস, এয়ার এগুলো বন্ধ থাকবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খোলা থাকবে, সেটা হচ্ছে যে স্পেশাল পারমিটসের জন্য পারমিট যদি থাকে তাহলে এয়ার, মেট্রো এবং রেল সার্ভিস কিছু কিছু জায়গায় খোলা থাকবে। আর সেটা হচ্ছে যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে 65 এর কাছাকাছি প্রত্যেকের বাড়িতে কম বেশি বয়স্ক বা বাচ্চারা থাকে 65 ইয়ার্স এর উপরে যারা লোক অথবা যারা 10 বছরের নিচের লোক তারা যেন ঘরেই থাকে, এটা কিন্তু আমাদেরকেই দেখতে হবে। কারণ তারা অসুস্থ হয়ে গেলে আমাদের পরিবারের প্রবলেম দেখা দেবে, আমাদের পরিবার যখন দেখা গেলে আমাদেরকে নিজেদেরকে ছুটে যেতে হবে হাসপাতালে, আর সেই হাসপাতালে দেখা গেলে এমনকি আপনারও কোভিড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তাই সবসময় মানে পত্তনেই বিনাশ করাটা দরকার। যখন শুরু হচ্ছে কোনো জিনিস সেখানে বিনাশ করতে পারলে দরকার। আর কিছু জিনিস আছে সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে কিওর কতটা হবে জানে না, তার থেকে সবচেয়ে বেটার সেটা হচ্ছে প্রিভেনশন রাখাটা খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে পরিস্থিতিতে। আশা করি সবাই চতুর্থ দফা যে লকডাউন শুরু হয়ে গেছে সবাই ভালোভাবে কাটাবেন, আস্তে আস্তে কাজে ফিরবেন এবং দেশের এবং দশের কিছু কাজে লাগার চেষ্টা করবেন। এবারে আসছি আমরা দা হিন্দুর একটা এডিটোরিয়াল, সেটা হচ্ছে হোয়ার ইজ হেলথ ইন দ্য স্টিমুলাস প্যাকেজ। যে আমাদের কেন্দ্রীয় সরকার যে 20 লক্ষ কোটি টাকার যে আমাদের প্যাকেজটা ঘোষণা করেছে, তো এই লক্ষ টাকার প্যাকেজের ভেতরে কি আদৌ হেলথটাকে ঢোকানো হচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা থেকে গেছে। কারণ সত্যি ইন্ডিয়ার হেলথ অবস্থা কতটা খারাপ সেটা আমরা কোভিড-19 পরিপ্রেক্ষিতে এসে আরো ভালোভাবে আমাদের চোখের আঙুল দিয়ে দেখানো যাচ্ছে। আর এটা লিখেছেন হচ্ছে A.K. শিবকুমার, ইনি একজন দিল্লির ইকোনমিস্ট। তো যেটা উনি বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমাদের যে রিলিফ ফান্ডে 20 লক্ষ কোটি টাকা যেটা দেওয়া হয়েছে তার ভেতরে কিন্তু হেলথ ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিছু ইউজ করা যেতে পারে। এই করোনার পরিপ্রেক্ষিতে করোনা যে স্প্রেড করে গেছিল সেখানে কিন্তু ইন্ডিয়া ক্যান পজ অ্যান্ড ব্রিথ এ সাইন অফ রিলিফ, কিছুটা উপশমের উপায় পেয়েছে এবং একটা থমকেছে। কারণ দেখা যাচ্ছে যে ইন্ডিয়া আবার নতুন করে একটা চতুর্থ ফেজ শুরু করেছে, মানুষ তার স্বাভাবিক গতিতে আস্তে আস্তে ফেরার চেষ্টা করছে। কিন্তু এদিকে স্লাইডলি কোভিড-19 এর মৃত্যু কিন্তু আস্তে আস্তে বাড়ছে ঠিকই, কিন্তু এটাকে কিন্তু মোটামুটি একটা ফ্ল্যাটেন জায়গায় আনা গেছে, মানে শার্প ক্রাক তৈরি করছে না। তো লেখক এখানে বলতে চাইছেন সেটা হচ্ছে যে এটা অনেকটা একটা ক্রিকেট গেমের মতন, মানে হোল ইন্ডিয়া আবার এবং ইন্ডিয়ান খেলছে হচ্ছে কোভিড-19 এর বিপক্ষে। এই কোভিড-19 এর বিপক্ষে খেলছেন হচ্ছে ইন্ডিয়া এবং ইন্ডিয়ান, আমরা সবাই কিন্তু করোনার বিপক্ষে খেলছি, কখনো ব্যাটিং করছি কখনো বোলিং করছি। তো এই ব্যাটিং বোলিং দেখা যাচ্ছে আমরা কিন্তু মোটামুটি এভারেজ যে অপোনেন্টের যেটা পিকটা কিন্তু এভারেজে রেখেছি, ফ্ল্যাটেন রাখছি, বেশি বাড়তে দিচ্ছি না। তো সবচেয়ে এর জন্য যেটা কনগ্রাচুলেশন জানাতে হবে, মানে কর্ডিয়ালি ওয়েলকাম জানাতে হবে যাদের ছাড়া আমাদের এই ফাইটটা করা সম্ভব হয়ে উঠছিল না, সেই উঁচু দলের যারা একেবারে এ ক্লাস প্লেয়ার তারা হচ্ছে যারা ফ্রন্টলাইন মেডিকেল অ্যান্ড হেলথ ওয়ার্কার্স, ডাক্তার, নার্স বা হেলথ ওয়ার্কার্সরা যারা নিজের জীবন, ফ্যামিলির অবস্থা কিছু না ভেবেই শুধু কাজকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, দেশের মানুষের জন্য কিছু করার উদ্দেশ্যে যারা ঝাঁপিয়ে পড়েছিল, যে কোনো অ্যাঞ্জেলস অফ ফিয়ার থেকে তারা কাটিয়েছিল, তাদের জন্য অবশ্যই কুর্নিশ জানাতে হয়। তাদের ছাড়া আমরা এই যুদ্ধ কিন্তু জিতে উঠতে পারতাম না। আর ওরাই হচ্ছে এই ক্রিকেট ময়দানের প্লেয়ার। তো এখানে যেটা ঘটনা সেটা হচ্ছে যে লেখক আরেকটা কথা বলছেন যে এই প্লেয়ারগুলোর যে পিচ, মানে ক্রিকেট খেলার যে পিচ থাকে, কোভিড-19 এর বিপক্ষে পিচটা কিন্তু খুব একটা ফেভারেবল ছিল না আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের জন্য। কারণ প্রথমত যেটা বলতে হয়, এক নম্বর কারণ সেটা হচ্ছে যে আমাদের প্রচন্ডভাবে স্লোডাউন চলছিল ইকোনমিক, মানে অর্থনৈতিক মন্দা চলছিল। কোভিড-19 আগে দেখা যাচ্ছে আমাদের 19-20-তে যেটা আমাদের জিডিপি গ্রোথ ছিল 4.1 থেকে 5% ভেতরে। বিভিন্ন WBO বলেছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলেছে, IMF বলেছে, ওয়ার্ল্ড তারপরে SBI বলেছে, বিভিন্ন রকম বলেছে, মোটামুটি 4.1 থেকে 5% মতন আমাদের ইকোনমিক স্লোডাউন ছিল। তো যেটা দেখা যাচ্ছে যে এই কোভিড-19 এর ফলে আমাদের জিডিপি গ্রোথটা কিন্তু সেটা কমে 1.1 এর কাছাকাছি চলে আসছে, কাছাকাছি প্রায় 0 কাছাকাছি চলে আসছে আমাদের জিডিপি গ্রোথটা। আর তার সঙ্গে আমাদের বেড়ে গেছে আনএমপ্লয়মেন্ট, মানে বেকারত্বটা ভালোই বেড়ে গেছে। কাছাকাছি দেখা যাচ্ছে যে আমাদের 16 মে 2020 দিকে দেখা যাচ্ছে আমাদের আনএমপ্লয়মেন্ট হয়েছে 24%, বেড়ে গেছে 24% হাই হয়ে গেছে, যেখানে আগে যে জায়গায় ছিল, আগে যে 10 লক্ষকে ধরা হয়েছে 0%, সেখান থেকে 24% হাই হয়ে গেছে, মানে এত বেড়েছে। আর যেটা সেকেন্ড রিজন যেটা দেখানো হচ্ছে, 1 নম্বর ইকোনমিক প্রোগ্রাম, আর কেন পিসটা আমাদের ভালো নয়, আর 2 নম্বর যেটা হচ্ছে আমাদের খুবই এক্সট্রিমলি ফ্র্যাগাইল হেলথ কেয়ার সিস্টেম। সত্যি খুবই দুর্ভাগ্যজনক আমাদের এই দেশ, যেখানে আমাদের স্বাস্থ্যের প্রতি বিন্দুমাত্র ওয়াকিবহাল নয় সরকার। মানে মানুষের আলটিমেট যদি আমরা বাঁচতে পারি তাহলে আমাদের তো জীবনের কোনো মূল্য থাকলো না। একটা লোক ঘুম করে মরে গেল, একটা লোক কিছু একটা করতে গেল, সেখানেই ওর হেলথ কেয়ার সিস্টেম না পেয়ে মরে গেল, তাহলে তার জীবনের কি লাভ চলে এলো। তাই এক্সট্রিমলি ফ্র্যাগাইল মানে হচ্ছে ভঙ্গুর, মানে আমাদের এই যে ভঙ্গুর হেলথ কেয়ার সিস্টেম সেটা সত্যি আমাদের এই পিচে খেলার জন্য খুবই আনফেভারেবল। এবার আসছি রিস্টোরিং লাইভলিহুড। তো রিস্টোরিং লাইভলিহুড বলছে আমাদের যে জীবনযাপন সেটাকে আমাকে রিস্টোর করতে হবে, পুনরায় আমাদেরকে আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে হবে। তো তাই আমাদের যেটা ফোকাস করা উচিত এই লকডাউনের পরে সেটা হচ্ছে যে আমাদের ইকোনমিটাকে রিভাইভ করা, ইকোনমি মানে আমাদের অর্থনীতিটাকে পুনরুজ্জীবিত করা, রিস্টোরিং লাইভলিহুড করা, এবং যারা হাঙ্গার বা স্টারভেশনে ভুগছে বা এমএসএমই সেক্টরের লোক বা যারা ফার্মে কাজ করছে তাদেরকেও সরকারকে অবশ্যই দেখতে হবে। তাদের যেমন পেটের খাদ্য মেটাতে হবে, তাদের যেমন অন্যের বাসস্থানের সুযোগ করে দিতে হবে, তাদের কোম্পানিগুলোতে যারা তাদের কিছুটা ইনকাম করে তাদের দৈনন্দিন জীবনধারা মেটাতে পারে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। গভর্নমেন্ট যেখানে কি করেছে 10% তার জিডিপির 2 লাখ টাকা যেটা প্যাকেজ ঘোষণা করেছে 12ই মে, তো সেখানে যেটা বলেছে সে রিস্টোর
লাইভলিহুড করতে বিভিন্ন এমএসএমই সেক্টরের লোকজনেদের খুবই আনফেভারেবল। এবার আসছি রিস্টোরিং লাইভলিহুড। তো রিস্টোরিং লাইভলিহুড বলছে আমাদের যে জীবনযাপন সেটাকে আমাকে পুনরায় রিস্টোর করতে হবে, পুনরায় আমাদেরকে আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে হবে। তো তাই আমাদের যেটা ফোকাস করা উচিত এই লকডাউনের পরে সেটা হচ্ছে যে আমাদের ইকোনমিটাকে রিভাইভ করা। ইকোনমি মানে আমাদের অর্থনীতিটাকে পুনরুজ্জীবিত করা, রিস্টোরিং লাইভলিহুড করা, এবং যারা হাঙ্গার বা স্টারভেশনে ভুগছে বা এমএসএমই সেক্টরের লোক বা যারা ফার্মে কাজ করছে তাদেরকেও সরকারকে অবশ্যই দেখতে হবে। তাদের যেমন পেটের খাদ্য মেটাতে হবে, তাদের যেমন অন্যের বাসস্থানের সুযোগ করে দিতে হবে, তাদের কোম্পানিগুলোতে যারা যারা তাদের কিছুটা ইনকাম করে তাদের দৈনন্দিন জীবনধারা মেটাতে পারে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। গভর্নমেন্ট যেখানে কি করেছে 10% আর জিডিপির 2 লাখ টাকা যেটা প্যাকেজ ঘোষণা করেছে 12ই মে, তো সেখানে যেটা বলেছে সে রিস্টোর লাইভলিহুড করতে বিভিন্ন এমএসএমই সেক্টরের লোকজনেদের, এবং তার সঙ্গে লেখক যেটা চাইছেন সেটা হচ্ছে যে এখানে মাইগ্রেন্টস ওয়ার্কার্সদেরকেও ইনক্লুড করতে, এবং যে এন্টারপ্রিনারশিপ এবং বিজনেসের মাথা যারা আছে তাদেরকে নিয়ে যেন এই লেবারদের জন্য যাতে ঠিকঠাক একটা কম্প্রিহেন্সিভ সাস্টেনেবল একটা গোল তৈরি করতে পারে, যাতে এদের পায়ের ফসকা যেন মিলিয়ে দিয়ে মুখে হাসি ফোটাতে পারে, চোখের কান্না মেটাতে পারে। তো সেই জায়গাটা কিন্তু গভর্নমেন্টকে তৈরি করতে হবে, তাহলেই তো তাদের স্বাভাবিক জীবন ফিরে আসবে। আর যেটা সেটা হচ্ছে যে আমাদের কোনোভাবেই যেটা ভোলা উচিত নয় সেটা হচ্ছে যে আমাদের এই কোভিড-19 আগে যেটা রিভাইভিং আমরা এমপ্লয়মেন্ট মানে আমাদের কর্মসংস্থানে যেটা রিভাইভ করছিলাম এবং বিজনেস যেটা ইন্ডিয়াতে বাড়াচ্ছিলাম, সেটা যেহেতু সেটা প্রায় দমিত হয়ে গেছে সেটাকে কিন্তু আবার আস্তে আস্তে আমাদেরকে তুলতে হবে। আর ইকোনমিক ডিপ্রেশন থাকার জন্য এটা হচ্ছে লেবারদের কোনো অপশন থাকছে না, তাদেরকে কিন্তু আবার তাদের কাজেই ফিরতে হচ্ছে। কারণ যদি ইকোনমিক ডিপ্রেশন থাকে তাহলে ওই যে লেবারগুলো যে কাজটা করছে তাদেরকে কম্পালসারি কাজ করতে বাধ্য হবে, না হলে তারা খেতেও পাবে না। তো এরকম একটা জায়গায় চলে এসছে, তাই এই ওয়েটটাকে আমাদেরকে কিন্তু ঠিকঠাক ঠান্ডা মাথায় আমাদেরকে ইমপ্লিমেন্ট করার একটা রাস্তায় এগোতে হবে। আর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ডিমান্ড কাছাকাছি কোলাপস করে গেছে, এবং কেন করে গেছে তাহলে কারণ হচ্ছে যে আমাদের আউটলেট যেটুকু যারা দিত মানে কলকারখানা বন্ধ, রিটেল সব বন্ধ হয়ে গেছে, মানে আউটসোর্সিং বন্ধ হয়ে গেছে। এর ফলে হচ্ছে ডিমান্ডও কমে গেছে, যে যার ঘরে আছে যে যার সারাদিন যে যার মতন করে কাটাচ্ছে, কোনো বেশি চাহিদা তৈরি হচ্ছে না, শুধুমাত্র খাওয়া পড়া বাদ দিয়ে, পড়াটাও নয় শুধুমাত্র খাওয়া বাদ দিয়ে কোনো একটা চাহিদাও তৈরি হচ্ছে না। তাই এই ডিমান্ডটা আমাদের কোলাপস করে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে এই ডিমান্ডটাকে আমাদের কিন্তু পুনরুজ্জীবিত করতে হবে, তাহলে কিন্তু ডিমান্ড এবং সাপ্লাইয়ের গ্রাফটা একটা ঠিকঠাক মেজারমেন্টে হবে, তারপরে আমাদের ইকোনমি আস্তে আস্তে গ্রো আপ হতে শুরু করবে। আর যেটা হচ্ছে যে আমাদের গভর্নমেন্টের যে আনপ্রেডিক্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্ট অ্যাকশন এন্ড পলিসি রিভিশন, এটা নিয়েও গভর্নমেন্ট যেসব অ্যাকশন নিচ্ছে এবং যেসব পলিসি তৈরি করছে, হুটহাট করে কোনো গভর্নমেন্ট যা ইচ্ছে বলে দিচ্ছে, যা ইচ্ছে করছে। আমরা কোনো প্যাকেজ না বার করে দিল 2 লক্ষ টাকা, তার মধ্যে এক্স্যাক্টলি বোঝা গেল না এই প্যাকেজের ভিতরে কি আছে, বলছে এমএসএমই সেক্টরের জন্য কাজ করবে, কিন্তু আদৌ কতটা কাজ করবে তার ভিতরে কিন্তু বোঝা যাচ্ছে না। তো এখানে যেটা বলতে চাইছে যে লেখক যে এই টাকা প্যাকেজের ভিতরে হয়তো কিছু কাজ হবে, অবশ্যই কিছু কাজ হবে, কিছু আগের 6 লাখ কোটি টাকা আগের যেটা আগের মানে 19-20 অর্থবর্ষে যেটা ইউজ করা ছিল সেটাও বলছে যে মানে বিরোধীরা যেটা হচ্ছে 20 লাখ টাকা প্যাকেজের ভেতরে ঢুকিয়েছে। তো মোটামুটি 14 লাখ টাকা কাছাকাছি যদি এবছরেও নতুন প্যাকেজ হয় তার ভেতরেও যেটা লেখকের দাবি তার ভেতরে কিছু এই আমাদের সাইলেন্ট হেলথ সেক্টরের ক্ষেত্রে যেটা একেবারে একদম নিশ্চুপ, কিন্তু এই হেলথ সেক্টরের উপরেই বেঁচে আছে আমাদের সাধারণ জীবনযাপন। তো এই আমাদের নিশ্চুপ হেলথ সেক্টরটার জন্য কিছু ইনভেস্ট করাটা অবশ্যই দরকার। আর না হলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে আমাদের এই ইকোনমিক স্টিমুলাস যে প্যাকেজটা 2 লক্ষ টাকা ইকোনমিক স্টিমুলাস প্যাকেজটা করেছে তারপরে কিন্তু ম্যাক্সিমামটাই বেকার হয়ে যাবে, কারণ আবার যদি 4th ফেজের পরে যদি কোভিড-19 ফিরে আসে সেটা কিন্তু খুব বাজে দেখা দেবে। এবারে লেখক যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে স্ট্রেংথেনিং দ্য পাবলিক হেলথ। আমাদের পাবলিক হেলথটা আমাদের অবশ্যই জোরালো করা দরকার। তো এই কোভিড-19 এর পরিপ্রেক্ষিতে যেটা দেখা গেছে আমাদের পাবলিক হেলথটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট আছে, কারণ আমাদের জিডিপির মাত্র 1.15% আমাদের খরচ করা হয় কোথায়, যেখানে পাবলিক হেলথের ক্ষেত্রে। আর তার ফলে সবচেয়ে বেশি ভুক্তভোগী যারা সেটা হচ্ছে পুয়ার পিপলরা, দরিদ্র পিপলরা, যাদের প্রাইভেট হসপিটালে দেখানোর সামর্থ্য নেই। তো এই পাবলিক হেলথটা কেন বাজে, কারণ হচ্ছে যে এদের পুয়ার কোয়ালিটি, লিমিটেড রিসার্চ আর ইনসাফিসিয়েন্ট পাবলিক প্রভিশনস অফ দ্য হেলথ কেয়ার। মানে পুয়ার কোয়ালিটির জিনিসপত্র থাকে, রিচ ঠিকঠাক ভাবে জিনিসপত্র পৌঁছাতে পারে না, লিমিটেড রিচ এন্ড ইনসাফিসিয়েন্ট পাবলিক প্রোভাইডিং, মানে ঠিকঠাক উপযোগী ব্যবস্থা নেই। আর সেই জন্যই হচ্ছে যে আমাদের পাবলিক হেলথের কাছে এটা বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে আমাদের ইউনিয়ন গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে নিতে হবে। বিশেষ করে এই 4th স্টেজে এসে আমাদের সবচেয়ে বেশি তৎপর হতে হবে পিপিই, ভেন্টিলেটর, টেস্টিং কিট এবং আদার সাপ্লিমেন্টারি নিডস, যেগুলো আমাদের এই কোভিড-19 প্যান্ডেমিক পেশেন্টদের জন্য যেগুলো খুবই লাগবে তার জন্য। কারণ আমাদের যদি 4th স্টেজের পরে যদি সেকেন্ড ওয়েভ আসে তখন কিন্তু এগুলো বেশ ইম্পর্টেন্ট হয়ে উঠবে। তার সঙ্গে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে এই কোভিড-19 আসার ফলে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অন্য বিভিন্ন হেলথ সেক্টরে, বিভিন্ন অন্য হেলথের বিভিন্ন অন্য ডিপার্টমেন্টে যে টাকাটা খরচা করা হতো সেই টোটাল টাকাটা খরচা না করে কিন্তু টোটালটাই গভর্নমেন্টকে এই কোভিড-19 রেসপেক্টে খরচা করতে হচ্ছে। তাই এখানে একটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে একটা অপরচুনিটি কস্ট বেড়ে যাচ্ছে গভর্নমেন্টের। তো এই অপরচুনিটি কস্টটাকে মেটাতে হলে অবশ্যই কিছু তো আমাদেরকে ইনভেস্ট করতেই হবে এই হেলথ সেক্টরে। আর যেটা দেখা যাচ্ছে যে পিপল অ্যাক্সেস টু রুটিন ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস ইন পার্ট অফ দ্য কান্ট্রি হ্যাজ বিন নেগেটিভলি ইম্প্যাক্টেড। মানে যে রুটিন, যে ম্যাটারনাল এবং চাইল্ড হেলথের যে রুটিন চেকআপ ছিল, মানে আমাদের হসপিটালে গেলে দেখা যায় যে মহিলাদের এবং শিশুদের যে একটা ভিড়, যে শারীরিক সচেতনতা, যে শারীরিক প্রবলেমগুলো দেখানোর জন্য যে লোকজন আসতো, সেটাও কিন্তু এখন একটা কোভিড-19 এর পরিপ্রেক্ষিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখা দিচ্ছে। তো
যেরকম যেটা বলতে চাইছেন যে সেকেন্ড ওয়েভ যদি চলে আসে তাকে কিন্তু ডিল করার জন্য সব স্টেট কিন্তু পেরে উঠবে না, এবং স্টেটেরও সব ক্যাপাবিলিটি হয়ে ওঠেনি এটা পেরে আসার জন্য। কারণ আমাদের যেটা দেখা গেছে যে পাবলিক যে হসপিটালগুলো মানে সেগুলো কিন্তু খুব একটা জনগণের জন্য ভালো সুবিধা দিতে পারছে না। আর সেই তুলনায় আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে যে আমাদের প্রাইভেট হেলথ কেয়ার, যার উপরে আমরা বিশেষ করে মধ্যবিত্ত বাঙালি মানে উচ্চ মধ্যবিত্ত বাঙালি এবং ধনী ব্যক্তিরা তারা কি করে প্রাইভেট হসপিটালের ক্ষেত্রে ডিপেন্ড করে, যা কিছু হোক না কেন সরকারিতে না গিয়ে সবাই প্রাইভেট হসপিটালে চলে আসে। এবং প্রাইভেট হসপিটালে দেখা গেছে যে 93% হসপিটাল আছে, 64% হসপিটাল বেডস আছে, আর 80 থেকে 85% ডক্টরস আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে যে এই প্রাইভেট সেক্টর কিন্তু আমাদের এই কোভিড-19 এর পরিপ্রেক্ষিতে খুব একটা গভর্নমেন্টকে হেল্প করে ওঠেনি। কারণ তারা তাদের মতন করে সেফ সাইড বাঁচিয়েছে। তারা তো যারা প্রাইভেট হসপিটালের মালিক তারা তো তাদের মতন করে দেখেছে কোভিড-19 মোকাবিলা করতে গেলে তাদেরকে অনেক টাকা খসাতে হবে, কিন্তু সেই পরিমাণে তাদের কিন্তু গেন হয়ে উঠবে না। তারা মুনাফা বোঝে, তারা বোঝে না স্বাস্থ্য, তারা বোঝে না জীবন, তাই তারা বিজনেসম্যান। তো সেইখানে যেটা বলতে চাইছে যে খুবই কম সংখ্যক আছে এই যারা প্রাইভেট প্লেয়ার তারা গভর্নমেন্টকে সাহায্য করেছে। আর যারা গভর্নমেন্ট প্লেয়ার তারা তো খেটেই যাচ্ছে সারা জীবন এবং খাটবেও, তাদের কিছু এসে যাচ্ছে না, কে ভাবলো কি ভাবলো না, তাদেরকে তো খাটতেই হবে জনগণের স্বার্থে। তো স্টেট গভর্নমেন্টকে এটা বিশেষ করে যেহেতু হেলথটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে হেলথটা, তাই স্টেট গভর্নমেন্টকে এখানে কিন্তু একটা দৃঢ় পদক্ষেপ নিতে হবে এই মহামারীটাকে আটকানোর জন্য। নেক্সট এবারে আসছে যে এই যে এতক্ষণ পর্যন্ত লেখক যেটা বললেন যে এত প্রবলেম দেখা দিচ্ছে হেলথ সেক্টরের ক্ষেত্রে কোভিড-19 মোকাবিলায়, তো এই একটা সময় এসছে যখন আমাদেরকে সত্যি স্বাস্থ্য নিয়ে ভাবা দরকার। স্বাস্থ্যকে আমাদের একটা প্রধান সম্পদ হিসেবে তুলতে হবে। দেশে কোনো প্রাইভেট নয়, প্রাইভেট তো অবশ্যই থাকবে হেল্প করার জন্য, আমাদের ইনভেস্ট করার জন্য, কিন্তু তার সঙ্গে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পাবলিক হেলথ সিস্টেমটাকে খুবই জোরালো তৈরি করতে হবে। বিশেষ করে প্রাইমারি হেলথ যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেগুলো কিন্তু প্রচন্ডভাবে ওয়াকেবল থাকতে হবে গভর্নমেন্টকে, কারণ ওটাই গ্রাসরুট লেভেল, ওই গ্রাসরুট লেভেল থেকে ওই গ্রাসরুট লেভেলটা যদি আমরা ঠিকঠাক করে করতে পারি তাহলে কিন্তু আপার লেভেলটাও কিন্তু আমরা ঠিকঠাক করে সারাতে পারবো। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইউনিভার্সাল হেলথ কভারেজ, ইউএইসি, ইউনিভার্সাল হেলথ কভারেজ যেটা দরকার সেটা হচ্ছে যে কার কিসের জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে মেনলি ইন্ডিয়াতে সেটা হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ার অ্যাসুরেন্সের জন্য দরকার। এটা এই সময় কিন্তু আর্জেন্ট নিড অফ দ্য আওয়ার হিসেবে পরিণত হয়েছে। আর যেটা লেখক বলতে পারছেন যে আমাদের যে স্টিমুলাস প্যাকেজটা দিয়েছে 20 লক্ষ টাকার প্যাকেজ, তার মধ্যে থেকে অ্যাটলিস্ট যদি 1% জিডিপি মানে 2 লক্ষ টাকার যদি 2 লক্ষ কোটি টাকার প্যাকেজটা যদি আমরা হেলথ ইনফ্রাস্ট্রাকচারে খরচ করি এবং পাবলিক হেলথ সার্ভিসটাকে যদি ইমপ্রুভ করার কাছে ব্যবহার করি, তাতে মনে হয় দেশের হেলথ সেক্টরের কিছুটা হলেও উপকার দেখা দেবে। আর যেটা দেখা যাচ্ছে যে এবারে কিছু অ্যাডিশনাল এক্সপেন্ডিচার থেকেই থাকবে প্রাইমারি হেলথ কেয়ারের থেকে, এবং ফার্দার আমাদের হেলথ সেক্টরটাকে যদি আমরা আরো উন্নত এবং জবরদস্ত করতে চাই তাহলে কিন্তু আমাদের বেশ কিছু ইনভেস্টমেন্ট দরকার হয়ে পড়েছে। অ্যাকচুয়ালি এই খেলাটা আমাদের কোভিড-19 এর সঙ্গে খেলা। একটা আমাদের যখন অপোনেন্ট খুব স্ট্রং হয় তখন আমাদেরকে বিভিন্ন রকম প্ল্যানিং নিয়ে নামতে হয়, আমাদেরকে বিভিন্ন স্ট্র্যাটেজি করে নামতে হয়, তবে কিভাবে আমরা একটা ম্যাচ জিততে পারবো, এটা হচ্ছে সেইভাবেই ম্যাচ। আর যতক্ষণ না আমরা ম্যাচটা জিততে পারছি ততক্ষণ কিন্তু আমরা হাল ছাড়বো না। তাই কোভিড সুমনের হাল ছেড়ো না বন্ধু, এটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ ইটস এন্ড ওভার টিল ইটস ওভার, যতক্ষণ এটা শেষ হচ্ছে ততক্ষণ এটাকে ছাড়বো না, এরকমই একটা ব্যাপার। তাই আমাদেরকে গভর্নমেন্ট যদি ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করে এবং কিছু টাকা ঢালে হেলথ সেক্টরের ক্ষেত্রে, তাহলে আমরা ইন্ডিয়ার একটা প্রসপারাস ভারতবর্ষের এবং সেলফ রিলায়েন্ট আত্মস্বনির্ভর ভারতবাসীকে আমরা উপহার দিতে পারবো একটা ভালো স্বাস্থ্য বিভাগ। এবারে আসছি আনন্দবাজারের একটা এডিটোরিয়াল, সেটা হচ্ছে অন্ন চিন্তা। অন্ন মানে হচ্ছে ভাত, আর ভাতের যে চিন্তা সেটাকে বলা হচ্ছে অন্ন চিন্তা। লেখক এখানে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমাদের মেনলি অন্নের যেটা ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম লোকজন পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এর মাধ্যমে অন্ন সরবরাহ হয়ে থাকে। আর তার সঙ্গে এই পিডিএস কে পরিণত করার জন্য কি আছে এফসিআই মানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এর মাধ্যমে কিন্তু এই পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা চলে। তো এই কোভিড-19 এর পরিপ্রেক্ষিতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট যেটা দেখেছে সেটা প্রচুর মানুষ না খেয়ে বেঁচে আছে, তার জন্য গভর্নমেন্ট যেটা করেছে সেটা হচ্ছে 6 মাসের জন্য বিনামূল্যে চাল দেওয়ার প্রতিশ্রুতি অলরেডি করে ফেলেছে। তো যেহেতু প্রতিশ্রুতি করেছে তখন তাকে চাল দিতেই হবে। আর এদিকে গুদামগুলি মোটামুটি চাল দেওয়ার পরিপ্রেক্ষিতে কাছাকাছি খালি হতে গেছে, কারণ স্বাভাবিক সময় দেখা গেছে যে পরিমাণ চাল ডাল দেওয়া হতো তো এই তুলনায় দেখা যাচ্ছে চাল আটা এখন প্রায় দ্বিগুণ দেওয়া হচ্ছে, তার ফলে তাই খালি হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এখানে রাজ্য যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অলরেডি বোরো ধানের যেটা দেখা গেছে বোরো ধান উঠে গেছে মাঠ থেকে, আর এই বোরো ধান কিন্তু কাছাকাছি 1/3 যে আমাদের এফসিআইতে যে ধান থাকে তার কাছাকাছি 3 ভাগের 1 ভাগ হচ্ছে এই বোরো ধান থেকে আসে। যে রাজ্যে 2 কোটি টনের অধিক ধান উৎপন্ন হয় তার 30% কিন্তু বলছে বোরো ধান, 30%, 1/3 বলতে 33% আসছে, ওই হলো 30% কিন্তু বোরো ধান থেকে আসছে। তো এবারে যেটা কথা সেটা হচ্ছে যে এখন রাজ্য সরকার অলরেডি ধান দিয়ে রাজ্য সরকারের প্রবলেম অনেকগুলো আছে, কারণ হচ্ছে যে 1 নম্বর প্রত্যেকটা লোককে কি করতে হবে 6 মাসের জন্য বিনামূল্যে চাল ডাল দিতে হবে। 2 নম্বর কথা চাল দেওয়ার জন্য লাগবে চাল সংগ্রহ লাগবে। এই সংগ্রহ করবে কোথেকে রাজ্য সরকার দুটো জায়গা থেকে সংগ্রহ করতে পারে, এক হচ্ছে চাষির কাছ থেকে সংগ্রহ করতে পারে, আর 2 হচ্ছে খোলা বাজার থেকে সংগ্রহ করতে পারে। তো চাষির কাছ থেকে সংগ্রহ করার জন্য রাজ্য সরকার যেটা করেছিল আগের অর্থবর্ষে যে চাষির কাছ থেকে একটা সহায়ক মূল্য ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে রাজ্য সরকার সেই ধানটা কিনবে, যাতে কি হয় চাষিও যে ফোরেদের মারফত যদি নিতে যায় যেটা হচ্ছে ফোরেদের মারফত নিতে গেলে যেটা হচ্ছে যে চাষি অনেকটা লস খেয়ে যাচ্ছে, তো সেই লস থেকে বাঁচার জন্য রাজ্য সরকার এখানে চাষিদের হেল্প করার জন্য কি করেছিল যে রাজ্য সরকার চাষির কাছ থেকে কিনছিল। কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে ধান যেটা কমে গেছে সরবরাহ যেটা বাড়াতে হয় 6 মাস রাখার জন্য, যে এই যে ধান যেটা লাগবে ধান বা চাল
এটা রাজ্য সরকার কার কাছ থেকে কিনবে, চাষের কাছ থেকে কিনবে না ফোরদের কাছ থেকে কিনবে, বাইরে থেকে কিনবে। তো এই নিয়ে একটা কথা, কারণ হচ্ছে যে বাইরে থেকে কিনলে হয়তো কিছু কম দামে চাল পেতে পারে, এর ফলে রাজ্য সরকার যেহেতু অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা ভেঙে পড়েছে, তারপরে ফোরদের কাছ থেকে কিন্তু কিছুটা সাহায্য পাবে। কিন্তু অপরদিকে চাষিদের কাছ থেকে কিন্তু রাজ্য সরকার একটু বেশি টাকা খরচা হবে ঠিকই, কিন্তু সেই তুলনায় কিন্তু চাষিরাও কিছুটা হাতে টাকা পাবে। এই কঠিন পরিস্থিতিতে, কোভিড-19 কঠিন পরিস্থিতিতে কিন্তু চাষিদের কাছে হাতে টাকা পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, না হলে তাদের পেট বাঁচানো যাবে না। একদিকে যেমন পরিযায়ী শ্রমিকদের যা দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু চাষিদের কাছে একটু কম, কিন্তু এই অবস্থায় যদি রাজ্য সরকার চাষিদের হেল্প না করে কিন্তু তাহলে কিন্তু পরিযায়ী শ্রমিকদের থেকেও চাষিরা আরো বিপদে পড়ে যাবে। তো যেটা বলতে চেয়েছেন যে সরকারের কাছে কিন্তু আগের বছর যেটা করেছিল 12 লক্ষের অধিক চাষি কি করেছিল, এই ন্যূনতম সহায়ক মূল্যের জন্য নাম নথিভুক্ত করেছিল, আর সেখান থেকে সরকার থেকে 34 লক্ষ টন ধান কিন্তু খরিদ করেছিল। তারপরে যেটা দেখা যাচ্ছে যে সরকার কিছুটা হলেও হেল্পফুল, মানে সরকার কিছুটা হলেও হেল্পফুল চাষিদের কাছে, আর চাষিরা সরকারের কাছে ধান বিক্রি করে কিন্তু বেশি টাকা পায় ফলের কাছে বিক্রি করা থেকে। সরকার যেখানে প্রশ্ন যে প্রবলেমগুলো আসছে সেটা হচ্ছে যে শিবির করিয়া ধান ক্রয়, পরিবহন, অতঃপর চালকলগুলি থেকে ধান সংগ্রহ করিয়া চাষির নিকট ক্রয় মূল্য পৌঁছানো, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি করতে কিন্তু সময় লাগবে, পরিশ্রম লাগবে এবং খরচ আছে। আর এই কোভিড-19 পরিপ্রেক্ষিতে যখন সবাই ঘরবন্দি, এই টোটাল প্রক্রিয়া করা কিন্তু সরকারের কাছে বেশ ঝুঁকিপ্রবণ হয়ে পড়ছে। তাই সরকার যেটা বলতে চাইছে যে এই জটিল এবং দীর্ঘ পদ্ধতিতে ধান সংগ্রহ না করে একটা অন্য পদ্ধতি বার করার কথা লেখক এখানে বলতে চাইছেন, যার ফলে সরকারের কিছু না কিছু সুবিধা হবে। এরপরে ফল, ফুল, আনাজ ইত্যাদি চাষে তো অলরেডি বাংলা চাষিরা মার খেয়ে আছে, আর ধান যেটুকু উৎপাদন হচ্ছে সেটুকুই আছে। তাই চাষিদের কাছ থেকে কিনলে যদি সরকার কিছুটা সহায়তা করতে পারে এদের কাছ থেকে, তাহলে এটাই মনে হয় সরকারের ভালো কাজ হবে। আর তার সঙ্গে যেটা রুখতে হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সরকারের, সেটা হচ্ছে যে যারা কিছু লোক আছে বিনা পয়সা চাল কিনে কি করছে সেটাই কিন্তু বাজারে বিক্রি করে দিচ্ছে, আর তার ফলে কি হচ্ছে একটা বাজে ইনিকুয়ালিটি তৈরি হয়ে যাচ্ছে। তো তুমি নাই কিনবে, তাহলে এটা বিনা যারা সত্যি খেতে পারছেন তাহলে বিনা পয়সা চালটা দাও না, তাহলে তখন অসুবিধা নেই। কিন্তু সেটা না করে এটা ফোরদের মারফত এটা করছে কিছু লোক আছে। আর দুর্নীতি তো সরকারের ভেতরে কম বেশি আছে, কিছু অসাধু ব্যবসায়ী তারা কি করছে, এই ন্যায্য মূল্যের চাল নিয়ে হেরফের করে বেশ ভালোই নিজের পকেট ভারী করছে। তো সরকারকে কড়া হাতে দুর্নীতি দমন করতে হবে আর চাষিদের পাশে দাঁড়াতে হবে, তার ফলে কিন্তু অন্ন চিন্তা মিলবে এবং প্রত্যেকটা ভারতবাসীর পেটে অন্ন যোগাতে পারবে সরকার। এবার আসছে আরেকটা এডিটোরিয়াল, সেটা হচ্ছে সংস্কারের পথে। সংস্কারের পথে বলতে আমাদের যে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, মানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যে মিনিস্টার, এইচআরডি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যে মিনিস্টার, এই এইচআরডিকে বলা হচ্ছে যেহেতু মানুষের সম্পদটাকে উন্নয়ন করা হচ্ছে, এটাকে আমরা এডুকেশন মিনিস্ট্রি নাম দিয়ে আমরা হেলথ রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি কিন্তু বলছি। কিন্তু আবার এই মিনিস্ট্রিটাকে কেন্দ্রীয় সরকার কয়েকদিন আগে এডুকেশন মিনিস্ট্রিতে নামকরণ করে দিয়েছে। যাই হোক, তো এই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে প্রস্তাব দিয়েছে হচ্ছে যে এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিইআরটি। এনসিইআরটি এর নাম তো আমরা সকলেই শুনে রেখেছি। তো এই এনসিইআরটি যেটা করেছে সেটা হচ্ছে যে একটা নতুন করে শুরু করেছে যে স্কুল শিক্ষা সংস্কার। আমাদের স্কুল শিক্ষা সংস্কার করার জন্য যে প্রস্তাব, সেটা কিন্তু একটা নতুন করে শুরু করেছে, আমাদের এই সংস্কারের পথ শুরু করেছে এই এনসিইআরটি। এই কাজ শেষ হবে, কাছাকাছি শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে যে যেটা যার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে কাজ হবে সেটা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এই পরিপ্রেক্ষিতে কাজ হবে। এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক লাস্ট আপডেট হয়েছিল 2005-এ, তারপরে হয়েছে 2020-তে। এই যে 2020-তে যেটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই কাজটা শুরু হয়েছে। এরা কি করবে, বিভিন্ন মাধ্যমে এদের কাজগুলো আছে, যেটা আমরা পরের স্লাইডে আলোচনা করছি। তো যেটা বিজেপি সরকার যেটা কিছু কিছু জায়গায় প্রবলেম, সেটা হচ্ছে যে এরা বেশি হিন্দু ধর্মবাদী একটা ভাব দেখাতে চাইছে। তাতে কিন্তু আমাদের যেটা দেখা যাবে শিক্ষা ক্ষেত্রে কিন্তু খুব একটা বৈরীকরণ করে লাভ হবে না, কারণ শিক্ষাটা সবার জন্য, সবার একটা ফান্ডামেন্টাল রাইটস। তাই এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা কম্প্রিহেন্সিভ একটা এডুকেশন দিতে হবে, যাতে সবার কাজে লাগে, সবার আলটিমেট রিসোর্স হয়, মানব সমাজের উন্নয়ন হয়, মানব সমাজ উন্নতি করতে পারে, পেট চালাতে পারে বা তার পরিবারকে বাঁচাতে পারে, আলটিমেট একটা জ্ঞানের সম্প্রসারণ হয় একটা দেশের মধ্যে। সেটা আমাদের সবচেয়ে বেটার, কারণ অন্ধকার যুগটাকে পেরিয়ে আসাটা সবচেয়ে দরকার। আর সেখানে এনসিইআরটি যেটা কাজ সেটা হচ্ছে যে এই বিভিন্ন পাঠ্য বই পরিবর্তন করা, এগুলো থেকেই থাকছে। তো এখানে যে হচ্ছে যে নতুন লেখকের কাছে যে সংস্কারের কোন পথে সংস্কার, মানে আলটিমেট কি সংস্কার করে উঠবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্নের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আছে। এবারে ন্যাশনাল কারিকুলাম যে ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল কারিকুলাম যে ফ্রেমওয়ার্ক কিসের জন্য তৈরি হয়েছে, ফর দ্য ক্রিয়েশন অফ দ্য স্কুল সিলেবাসের জন্য তৈরি হয়েছে। তারপরে হয়েছে রাইটিং টেক্সট বুকের জন্য হয়েছে, গিভিং গাইডলাইন্স এন্ড টিচিং প্র্যাকটিস যে গাইডলাইন্স তৈরি করবে, টেক্সট বুক তৈরি করবে, একটা সিলেবাস তৈরি করবে আপ টু 1 to 12 পর্যন্ত একটা সিলেবাস। এটা হচ্ছে এতে ফার্স্ট গাইডলাইন্স হচ্ছে 1975 সালে ছিল, জেনারেল সায়েন্সটাকে ক্লাস 10 এর ভিতরে আনবে। 1988 সালে যেটা করেছিল সেটা হচ্ছে যে এটা হচ্ছে লার্নার সেন্টার হবে, আমাদের এডুকেশনটা লার্নার সেন্টার হবে, টিচার সেন্টার হবে না। মানে যে পড়ছে, যে অধ্যয়ন করছে তার কেন্দ্রে করাটা হয়, তাহলে একটা স্টুডেন্ট কিভাবে তার পারিপার্শ্বিক পরিস্থিতির মাধ্যমে কিভাবে জ্ঞান অর্জন করছে সেটা কিন্তু আমাদের এডুকেশন কারিকুলামের ভেতরে রাখাটাই দরকার। সেখান থেকে তো শিখছে আমাদের একটা, যেই শিখুন না কেন, আমি শিখি আপনি শিখুন, বা কোনো একটা ছোট শিশু যখন শিখছে তার কিন্তু লার্নার সেন্টার হলে তার পরিপ্রেক্ষিতে জ্ঞানটা নেওয়াটা সহজলভ্য হবে এবং সুদূর প্রসারী হয়ে উঠবে। এবার 2010 সালে দেখে কি এখানে একটা টেকনিক্যাল একটা সায়েন্স নেওয়া হচ্ছে, টিচিং অফ দ্য সায়েন্স অ্যান্ড দ্য টেকনোলজি ইউজ করা হচ্ছে আবার প্রাইমারি সেক্টরের জন্য, এবং এনভায়রনমেন্টাল স্টাডিজকে প্রাইমারি এডুকেশনে ঢোকানো হয়েছে। আর 2005 সালে কি করা হলো, লার্নিং ফোকাস ছিল হচ্ছে লার্নিং উইথাউট বর্ডার, মানে আমাদের শিক্ষার কোনো রকম লার্নিং বর্ডার থাকবে না, আমাদের শিক্ষা হবে দূরবিসর্তি, মানে বহুদূর পর্যন্ত এর বিস্তার হবে। তো এইটাই হচ্ছে আমাদের কারিকুলাম দেওয়া হচ্ছে। কারিকুলাম ফ্রেমওয়ার্কে মেইন যেটা টেক্সট বুক তৈরি করা, টিচার্স গাইডলাইন করা, আচার লার্নিং রিসোর্স তৈরি করা, অ্যাসেসমেন্ট তৈরি করা, আর সিলেবাস তৈরি করা, মেইনলি ইম্পর্টেন্ট সিলেবাস তৈরি করাটা।
নেক্সট আসছে আমাদের এডিটোরিয়াল। এটা হচ্ছে এই সময় এডিটোরিয়াল। এই সময় এডিটোরিয়াল হচ্ছে শিক্ষা। শিক্ষা বলতে এখানে লেখক যেটা বলতে চাইছেন যে ধূম্রহীন তামাকজাত দ্রব্য। ধূম্রহীন তামাকজাত বলতে যে গুটকা, পান, পান মশলা, পান বাহার, তিরঙ্গা, এই যে জিনিসগুলো আছে, বিমল, তারপরে রজনীগন্ধা, এই যে জিনিসগুলো আছে এগুলোকে বলা হচ্ছে ধোঁয়াহীন তামাকজাত দ্রব্য। এগুলো তামাকজাত দ্রব্য কিন্তু এটাকে ধোঁয়া করা হয় না, এগুলোকে কি আমরা করছি মানে মুখে সেবন করছি, সেবনের মাধ্যমে এই জিনিসটা আমরা নেশা করি। আর এই ধোঁয়াহীন তামাকজাত দ্রব্য ইউজ করার ফলে যেটা দেখা যাচ্ছে থুতু ফেলার প্রবণতা কিন্তু আমাদের চিরকালই বেড়ে যাচ্ছে। দেখা যায় যে পুচপুচ করে নিজের মতন করে থুতু ফেলছে কোনো একটা দেওয়ালে বা কোনো রাস্তার ধারে বা যেতে যেতে বাস থেকে এরকম করে পুচপুচ করে ফেলে দিচ্ছে। আর এটা একটা ইন্ডিয়ান যেটা হয়ে গেছে একটা তার মৌলিক অধিকারের মতন দাঁড়িয়ে গেছে, এটা পুচপুচ করে ধোঁয়া ফেলা। তো এটা আমি সিকিমে একটা জায়গায় গেছিলাম, সেখানে এই পুরো জায়গাটা দেখা যাচ্ছে যে পুরো পানের পিকে যেরকম ভাবে করে দিয়েছে। তো সেই জন্য এখানে একটা কার্টুন এঁকেছেন কোনো একটা আর্টিস্ট, তিনি দেখিয়ে দিন সত্যি খুবই ভয়ঙ্কর। সেই দিকটাই আমি আজকে এই সময়ের যে শিক্ষা এখানে তুলে ধরেছি। তো যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে ওই সুদূর প্রসারী ফল একটা থাকা দরকার। তাই আমাদের সবার আগে এই কোভিড-19 মোকাবেলা যেটা দেখা যাচ্ছে, কোভিড যে ভাইরাসটা কিন্তু আমাদের মুখের যে লালা স্প্লিট করে বেরোচ্ছে, এই স্প্লিটের মাধ্যমে কিন্তু লালাটা ছড়ানোর ফলে থুতু যে বেরোচ্ছে বা কাশি বেরোচ্ছে বা কফ বেরোচ্ছে, এগুলো থেকে কিন্তু আমাদের ভাইরাস স্প্রেড করার সম্ভাবনা থাকছে। তো এই কোভিড-19 এর এত বড় মহামারীতে যখন গোটা দেশ গোটা বিশ্ব স্তব্ধ, গোটা বিশ্ব আতঙ্কে ভুগছে, তো সেইখান থেকে আমাদের একটা মিনিমাম শিক্ষা পাওয়া উচিত যে এরপর থেকে আমরা থুতু কোনো জায়গায় ফেলবো না। আমরা নিজেদের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলবো, আমাদের চারপাশ পরিষ্কার রাখবো, আমাদের পরিজনদের মধ্যে কুঅভ্যাস বর্জন করবো, এবং যে নেশার জায়গায় করো তাতে কোনো অসুবিধা নেই, তোমার পার্সোনাল নেশা করো, কিন্তু তার জন্য আলাদা কন্টেনার ইউজ করো। তার জন্য আমি পাবলিক ভেহিকলসকে তুমি নেশা করতে গিয়ে অপরটা তুমি তোমার ক্ষতি করো না, কে বলেছে তোমাকে ক্ষতি করতে না? এত 150 কোটি যে ধরে বসে তার মধ্যে 1 জন মারা গেলে কিচ্ছু যায় আসে না, কিন্তু তার জন্য তোমার জন্য লোক মারা যায়, সেখানে কিন্তু বেশি ইফেক্ট পড়বে। তো সেই জায়গা থেকে শিক্ষা নেওয়ার কথা এখানে লেখক বলেছেন। তো আজকে আপাতত এখানেই শেষ করলাম, বাই, আবার দেখা হবে। এই আমার প্রেজেন্টেশনটা দেখার জন্য ভেরি 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 থ্যাংক ইউ।